আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। তো বিশেষ করে আপনি যদি এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থী যদি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। তো আমরা হচ্ছে সিভিক্স যে সাজেশনটা আছে, অর্থাৎ পৌরনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই সাজেশনগুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ক্লাসই হচ্ছে আমি সম্পূর্ণ বিস্তারিত বলার চেষ্টা করব, যেগুলো যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা হয়তো অনেকেই কনফিউশনে আছেন, বিশেষ করে অনেকের হয়তো সিলেবাস শেষ নাও হইতে পারে, বা যদি হয়ে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা বুঝতেছেন না, বা হচ্ছে কোথা থেকে শুরু করবেন সেটাও বুঝতেছেন না। তো তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যাদের হচ্ছে থিওরি পড়তে তেমন একটা মানে অনেক বেশি সমস্যা হয়, বা হচ্ছে আপনার এরকম অনেকে হইতে পারে, কারণ হচ্ছে কমার্স থেকে বা সায়েন্স থেকেও কিন্তু আর্টসে অনেকেই কিন্তু আসেন, ঠিক আছে? তো থিওরি সাবজেক্টগুলোর মধ্যে পৌরনীতিও কিন্তু সেটার মধ্যে একটা। তো আশা করি আজকের এই ক্লাসটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে আর প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে পৌরনীতি প্রথম পত্র নিয়ে হচ্ছে আলোচনা করতেছি। তো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আমি ব্রেকেট দিয়ে হচ্ছে লিখে দিয়েছি, হ্যাঁ? আর এই সাজেশনের যে পিডিএফটা সেটা অলরেডি হচ্ছে আমি কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দিয়েছি। যাদের হচ্ছে সাজেশনটা প্রয়োজন আছে তারা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্কই কিন্তু দেওয়া আছে, হ্যাঁ? তো ওইখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? আর এই সাজেশনটা হচ্ছে সকল বোর্ডের জন্যই কিন্তু প্রযোজ্য, হ্যাঁ? আপনি যেই বোর্ডেরই হন না কেন, ঠিক আছে? এটা আপনার জন্য অনেক কার্যকরী হবে। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু স্টার্ট করতেছি আমাদের মূল ক্লাসে। তো প্রতিটা হচ্ছে বিষয় অলরেডি আমাদের দেওয়া আছে, হ্যাঁ? প্রথম অধ্যায়, এটাই আপনারা মোটামুটি সকলেই জানেন যে এইচএসসি 25 আপনাদের হবে শর্ট সিলেবাসের উপরে, হ্যাঁ? তো পৌরনীতি ও সুশাসনের পরিচিতির মধ্যে প্রথম অধ্যায় তেমন বেশি কিছু নাই, তবে হ্যাঁ, এগুলো বিষয় অবশ্যই ভালো করে পড়বেন। এই যে পৌরনীতির যে শব্দটা, অর্থাৎ এই যে সিভিটাস, এর অর্থটা কি, অর্থাৎ পৌরনীতি কাকে বলে, এই নরমাল যে সংজ্ঞাগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে পড়বেন, কারণ প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে যে নগর রাষ্ট্র, তারপরে হচ্ছে পুরবাসী মূলত কাদের বলা হয়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই যে অধিক গুরুত্বপূর্ণ আমি লিখে দিছি পাশে, ঠিক আছে? তো আর এই যে পৌরনীতি ও সুশাসনের কিছু পরিধি বিষয় আছে, এখানে দেখবেন একটা ছক আছে, হ্যাঁ? তো ছকটা অনেক ইম্পর্টেন্ট আছে, তো এটা অবশ্যই ভালো করে পড়বেন। আর পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা আর তেমন বেশি কিছু নাই, হ্যাঁ? ক্রমবিকাশ আপনি জাস্ট একটু দেখে নিলেই হবে। বড় প্রশ্নের জন্য আপনার এই যে পৌরনীতির প্রয়োজনীয়তা এতটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? আর বিষয়বস্তু ওগুলোর একটা আরেকটার সাথে রিলেটেড, তো আশা করি সমস্যা হবে না। এরপর দ্বিতীয় যেই অধ্যায়টা আছে, অর্থাৎ সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, হ্যাঁ? প্রথম অধ্যায়, এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে মূল্যবোধ, আইন এবং স্বাধীনতা, সাম্য, ঠিক আছে? এটার মধ্যে অবশ্যই ভালো করে সংজ্ঞাগুলো পড়বেন, বিশেষ করে মূল্যবোধ, তারপরে হচ্ছে আইনের সংজ্ঞা আছে, তারপরে স্বাধীনতা, সাম্য, এই দুইটা হচ্ছে একসাথেই পড়বেন, কারণ স্বাধীনতা সাম্যর মধ্যে আপনার এই বিষয়টা অনেক ক্ষেত্রে আসে, হ্যাঁ? তো মূল্যবোধের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তারপরে ভিত্তি, তারপরে মূল্যবোধের কিছু উপাদান আছে, এগুলোর সংজ্ঞাগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? কারণ মূল্যবোধ কিন্তু অনেক টাইপের আছে, সামাজিক মূল্যবোধ আছে, তারপর রাজনৈতিক মূল্যবোধ আছে, কি কি টাইপের মূল্যবোধ আছে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার সৃজনশীল নৈবেত্তিক দুইটার মধ্যেই কিন্তু থাকবে। আর উদাহরণগুলো ভালো করে পড়বেন, হ্যাঁ? আর তার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবোধের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ, ঠিক আছে? এটা অনেক বেশি পরীক্ষায় কিন্তু আসে। তো গণতান্ত্রিক মূল্যবোধটা একটু বাড়তি মনোযোগ সহকারে পড়বেন, আর এটার গুরুত্ব তো আছেই। এরপর আইনের সংজ্ঞা এবং আইনের ধারণা, এরপর শব্দের উৎপত্তিটা অনেক ভালো করে পড়বেন, কারণ আইন যে শব্দটা, অর্থাৎ শব্দটা যে ল্যাগ শব্দ থেকে আসছে, তারপরে হচ্ছে তারপরে এটার শব্দের উৎপত্তি, এটা কি ধরনের শব্দ, এরপর হচ্ছে এর উৎপত্তি স্থল, তারপরে হচ্ছে আইনের যে সংজ্ঞাগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে পড়বেন, হ্যাঁ? এগুলো আপনার এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে নৈতিকতা, তারপরে স্বাধীনতার সংজ্ঞা, হ্যাঁ? স্বাধীনতার সংজ্ঞাটাও অনেক ইম্পর্টেন্ট। এরপর স্বাধীনতার যে রক্ষা কবচ, এই বিষয়গুলো আপনারা হচ্ছে বইয়ের মধ্যে গেলেই পেয়ে যাবেন। আর স্বাধীনতা সাম্যের গুরুত্ব, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা জানি যে স্বাধীনতা এবং সাম্য দুইটা হচ্ছে কি একে অপরের পরিপূরক। বুঝা গেছে?
তো এগুলো অবশ্যই বিস্তারিত ভালো করে একটু দেখে যাবেন, তাহলে এটা আশা করি সিকিউ এমসিকিউ দুইটার জন্যই কার্যকর হবে। আর এমসিকিউ এর জন্য আপনি বইয়ের যে নৈবিত্তিকগুলো আছে সেগুলো ভালো করে দেখলেই হয়ে যাবে। আর রিডিং যখন পড়বেন সেক্ষেত্রেও আপনার অনেক ভালো একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। এবারে আসি আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। হ্যাঁ, তো এই অংশটা হচ্ছে নাগরিকতার অর্থ ও সংজ্ঞা, এরপর অধিকারের অর্থ ও সংজ্ঞা, আর হচ্ছে অধিকারের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, রক্ষা কবচ। ঠিক আছে, ওকে। আর বাংলাদেশ তথ্য অধিকার আইন, হ্যাঁ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়টা আপনারা চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন, এটা খুবই যে গুরুত্বপূর্ণ তাও না। এখানে আপনারা নাগরিকের অর্থ, তারপরে হচ্ছে নাগরিকের সংজ্ঞা, এগুলো জাস্ট ভালো করে পড়বেন। আর হ্যাঁ, এটা একটু দেখতে পারেন। হ্যাঁ, আর বাংলাদেশ তথ্য অধিকার আইন যে 2009 সালে, এটা ভুলেন না। হ্যাঁ, এটা অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে। ওকে। আর মৌলিক ও মানবাধিকারের মধ্যে কিছু বিষয় আছে। ঠিক আছে, পূর্ণরূপ, তারপরে আবার হচ্ছে মানবাধিকার ইয়ার ক্ষেত্রে কিছু বৈদেশিক প্রতিষ্ঠানও কিন্তু কাজ করে, যেমন হচ্ছে আপনার ইউনেস্কো আছে। ঠিক আছে, তো ইউনেস্কোর পূর্ণরূপগুলো অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো আমি এজন্য লিখে দিয়েছি পাশে। এবং সালগুলোও অনেক গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ এই অধ্যায়টা। ওকে, সব অধ্যায়ের সালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, যেগুলো অধ্যায়ের সাল গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি বলে দিব। পৌরনীতির ক্ষেত্রে আপনার সাল তেমন একটা মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, পঞ্চম অধ্যায়ে জাস্ট এটা আসতে পারে, অর্থাৎ ইউনেস্কো গঠন হয় কত সালে, তারপরে হচ্ছে কতগুলো সদস্য নিয়ে, তারপরে হচ্ছে আবার এই যে এখানে 2009 সালে যে তথ্য অধিকার আইন যে প্রকাশিত হয়, এগুলো নর্মাল ভাবে লাগতে পারে। আচ্ছা, এবারে আসি যে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ রাজনৈতিক দল ও নেতৃত্ব সুশাসন। এই অধ্যায় থেকে অনেক সময় দুইটা সৃজনশীল কিন্তু আসে, কারণ স্বাভাবিক, এটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো রাজনৈতিক দলের সংজ্ঞা, তারপরে ধারণা, এগুলো পড়বেন। আর হ্যাঁ, খুব ভালো করে পড়বেন আপনার উপদল। উপদলটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জন্য এই যে পাশে আমি লিখেও দিছি অধিক গুরুত্বপূর্ণ। আর রাজনৈতিক দলের বিভিন্ন রূপ আছে, তারপরে এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। হ্যাঁ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সবচেয়ে বেশি আপনার অনুধাবন টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আসে। এছাড়াও বড় প্রশ্ন কিন্তু আসতে পারে। আবার চাপ সৃষ্টিকারী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে বৈশিষ্ট্য, তারপরে নেতৃত্বের ধারণা এবং প্রকারভেদ আছে, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার সৃজনশীল সবচেয়ে বেশি পাবেন, অর্থাৎ সৃজনশীল বলবে যে উক্ত একটা ব্যক্তি আছে, তো সে এই ধরনের নেতৃত্ব দেয়, তো বলবে যে এটার প্রশ্নতে মানে উদ্দীপকে কি নেতৃত্বের কথা বলা হয়েছে। ঠিক আছে, ওকে। তো এগুলো অবশ্যই ভালো করে পড়বেন। এবারে আসি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় আছে সরকারের সংজ্ঞা, তারপর সরকার কাঠামো, আর তারপরে হচ্ছে আপনার সংসদীয় সরকার প্রধানত, এগুলো নর্মালভাবে অধিক গুরুত্বপূর্ণ আছে। এই অধ্যায়টা আপনি বেশি পড়বেন এমসিকিউ এর জন্য বেশি। ঠিক আছে, আর গণতন্ত্রের গুণ, তারপরে দোষসমূহ, এগুলো ভালো করে দেখবেন। আর সংসদীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, এগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট রাখবেন। অর্থাৎ আমি বলতেছি না এগুলো আপনি একদম বিস্তারিত করবেন না, আপনি জাস্ট সংজ্ঞাটা ভালো করে পড়বেন, কারণ এখান থেকে আপনার এমসিকিউ গুলো সবচেয়ে বেশি থাকবে। সপ্তম অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। আচ্ছা, এবারে আর দশম অধ্যায়টা জাস্ট একটু দেখে নিলে হবে। দশম অধ্যায় এবং প্রথম অধ্যায় দুটো সবচেয়ে ছোট অধ্যায়। আর জাতিরাষ্ট্র এটা একটু করতে পারেন, আর জাতি এবং জাতীয়তা কাকে বলে, ব্যাস, আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, এবারে আসি পৌরনীতি দ্বিতীয় পত্রে। দ্বিতীয় পত্রে হচ্ছে ফার্স্টেরটা তো ইম্পর্টেন্ট আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা আপনাদের কি বলে বাংলাতেও কিন্তু ছিল। হ্যাঁ, এটা তো প্রবলেম হবে না আশা করি। পলাশির যুদ্ধ নিয়ে নতুন করে বলার কিছু নেই, যারা যারা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকটা পড়েছেন তারা অনেক ভালোভাবে এই বিষয়টা বুঝবেন। এরপর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু বলে দিই, হ্যাঁ, যেগুলো আপনাদের প্রবলেম হতে পারে। আর পলাশি যুদ্ধের সালটা অনেক গুরুত্বপূর্ণ, এই যে কোনগুলোর সাল গুরুত্বপূর্ণ সেগুলো আমি এই যে পাশে কিন্তু ব্রেকেটে দিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, আর কোনটা নর্মালভাবে প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেটাও আমি লিখে দিয়েছি। হ্যাঁ, তো সাল গুরুত্বপূর্ণ, সাল এবং যুদ্ধের কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ আছে। এরপর সাল অধিক গুরুত্বপূর্ণ, এই যে এটারও সাল গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গভঙ্গ যে কবে হয় এটার সাল গুরুত্বপূর্ণ। আবার বঙ্গভঙ্গ রদ হয় কখন, এটারও সাল গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা সৃজনশীল নৈবিত্তিক দুইটার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যে জিন্নার যে 14 দফা, ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর দ্বিজাতি তত্ত্বের যে উদ্ভাবক যিনি, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, আর স্বদেশী আন্দোলনটা আসলে অনেক ইম্পর্টেন্ট আছে। এরপর লাহোর প্রস্তাবের কথা তো আমি বললামই না, কারণ লাহোর প্রস্তাব তো স্বাভাবিক, এটা প্রতিবারই কিন্তু আসবে, ইনশাল্লাহ এবারও আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, লাহোর প্রস্তাবের যে সালটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবেন। হ্যাঁ, এরপর দ্বিতীয় অধ্যায়ে পাকিস্তান থেকে বাংলাদেশ। ঠিক আছে, পাকিস্তান থেকে বাংলাদেশের মধ্যে বেশি গুরুত্ব দিবেন এই যে এটা, অর্থাৎ ভাষা আন্দোলন, তারপরে ভাষা আন্দোলনের কারণ, তারপরে ঘটনা প্রবাহ।
আর কত পার্সেন্ট মানুষের ছিল, মানে ভাষা ছিল বাংলা, আর কত পার্সেন্ট উর্দু, এগুলো একটা পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলো অবশ্যই ভালো করে দেখবেন। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কোর যে স্বীকৃত দিয়েছিল কত সালে, এটা সালটা অনেক গুরুত্বপূর্ণ আছে। এরপর 1954 সালের সাধারণ নির্বাচন, হ্যাঁ, এগুলো অবশ্যই আপনারা বইয়ের মধ্যে দেখলেই পেয়ে যাবেন। ওকে, আবার 1966 সালের যে 6 দফা যে কর্মসূচি, এটার অবশ্যই সাল গুরুত্বপূর্ণ। ওকে, আর পাশে তো অলরেডি আমি সালগুলো লিখিয়ে দিছি, যে 1954 নির্বাচন আর 1966 এর 6 দফা দাবি। ঠিক আছে। আর আগরতলা হত্যা মামলা এবং হচ্ছে আগরতলা হত্যা মামলার যে কতজনকে যে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, এটা অনেক সময় নৈবেত্তিকে আসে। ঠিক আছে, যে কতজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় শেখ মুজিব সহ। ওকে, এরপর 1969 সালে গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, সেটার একটু বিস্তারিত নরমালি থাকতে পারে। আর 1970 নির্বাচন। আর হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ফলাফলটা ভালো করে পড়বেন। এই যে 1954 নির্বাচনে আপনার যুক্তফ্রন্ট কতগুলো সিট পায়, ঠিক আছে। ওকে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে 1970 নির্বাচনে যেটা আছে, 1970 নির্বাচনের এই যে ফলাফল, তারপর নির্বাচনটা গুরুত্বপূর্ণ। আর এই যে 25শে মার্চের হত্যাকাণ্ড, অর্থাৎ অপারেশন সার্চ লাইট যেটা, ঠিক আছে। ওকে, আর মুজিবনগর সরকারের মধ্যে আপনার কে কোন পদ এ ছিলেন, এটা অবশ্যই ভালো করে দেখে নিয়েন। আর মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে, আর বুদ্ধিজীবী দিবস যেটা, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবেন, এখানে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এরপর তৃতীয় অধ্যায়ও ঠিক সেম। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে আমি যদি বলি, হাজী শরীয়তুল্লাহ যে বিষয়টা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফরাইজি আন্দোলনের সাথে যে তিনি জড়িত ছিলেন, হ্যাঁ, ফরাইজি আন্দোলনের যিনি নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, তো তার বিষয়টা অনেক ভালো করে পড়বেন। হ্যাঁ, আর তিনি কত সালে হচ্ছে তিনি আপনার কত বছর বয়সে তিনি হজ পালন করেন, তারপরে হচ্ছে তার বিষয়বস্তুগুলো, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এখানে সালগুলো যেগুলো আছে, সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন। এরপর তিতুমির, অবশ্যই এটা ইম্পর্টেন্ট আছে, তিতুমির। তারপরে বাঁশের কেল্লা নির্মাণ আসলে কোথায় করেন, তারপরে ব্রিটিশ কর্মকর্তা, কোন ব্রিটিশ কর্মকর্তা, অর্থাৎ স্টুয়ার্টের নেতৃত্বে যে তার বাঁশের কেল্লা হচ্ছে আপনার কি বলে উড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, সেখানে যে তিনি শহীদ হন। তো এই বিষয়গুলো ভালো করে বিস্তারিত পড়ে যাবেন। আর নবাব স্যার সলিমুল্লাহ, হ্যাঁ, এই অধ্যায় থেকে তিনটা বিষয়, প্রথম তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনার সৃজনশীল প্রশ্নের জন্য। হ্যাঁ, আর নৈবেত্তিকের জন্য আপনার হচ্ছে দীনবন্ধু যে মিত্র, যেটা, সরি আমার এটা ভুলে দেহ বন্ধু হয়ে গেছে, তো দীনবন্ধু দীনবন্ধু চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। ওকে, আর এখানে নবাব স্যার সলিমুল্লাহর পরিচয়, নবাব স্যার সলিমুল্লাহর কিছু প্রতিষ্ঠানও কিন্তু আছে, ঠিক আছে, যেমন এতিমখানা, তারপরে হচ্ছে আপনার স্যার সলিমুল্লাহ মেডিকেল, ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়ে যায়, এগুলো এমসিকিউতে লাগতে পারে। আচ্ছা, এবারে আর শেরে বাংলা একে ফজলুল হক, এরপর হোসেন সৈয়দ সরওয়ার্দী, এগুলো জাস্ট নর্মাল ভাবে পড়ে যাবেন, এটা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট যে তা না, এমসিকিউ এর জন্য বাকি তিনটা বিষয় পড়তে পারেন। আচ্ছা, এবারে আসি বাংলাদেশের সংবিধান। আচ্ছা, সংবিধানের মধ্যে মৌলিক অধিকারগুলো ভালো করে দেখবেন। আর টোটাল যে 17 বার বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা এমসিকিউ এর জন্য করতে পারেন। আচ্ছা, এবারে আসি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটা বিষয় আমি বলতে চাই অবশ্যই। এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেটা বিসিএস, এটার অবশ্যই পূর্ণরূপটা ভালো করে পড়বেন। আর তারপরে আপনার নির্বাচন কমিশন, হ্যাঁ, নির্বাচন কমিশনটা ইম্পর্টেন্ট আছে। আর অ্যাটর্নি জেনারেল, এই তিনটা বিষয় ভালো করে পড়বেন। অ্যাটর্নি জেনারেলের তার পাওয়ার কতটুকু, তার ভূমিকা, কার্যাবলী, নিয়োগ, এগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে। ওকে, বাকিগুলো আপনারা এমসিকিউ এর জন্য করতে পারেন। আর নাগরিক সমস্যার ক্ষেত্রে এই অধ্যায়টা খুবই সহজ। এই অধ্যায়টা হচ্ছে আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। হ্যাঁ, খুব ইজি আছে। তো এখানের মধ্যে প্রতিবন্ধীর ধারণা, তারপর প্রকারভেদ, এটার অর্থ কিন্তু আছে, ঠিক আছে। আর ইংরেজি পূর্ণরূপটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, আপনারা বই খুললে পেয়ে যাবেন। প্রতিবন্ধী সমস্যার সমাধানের উপায়সমূহ, এখান থেকে সৃজনশীল অনেক আসে। এবারে হচ্ছে দুর্নীতির সংজ্ঞা, তারপরে দুর্নীতির অর্থ, তারপরে দুদকের কর্মকাণ্ড যেটা আছে, ঠিক আছে, দুর্নীতি দমন কমিশন। এরপর খাদ্যে ভেজালের কারণ, ঠিক আছে, খাদ্যে ভেজালের কারণ, তারপরে ধারণা। এরপর ইফটিজিংটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে ইফটিজিং এর কারণ, তারপরে হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব সমূহ, ঠিক আছে। আর এইডস এর যে পূর্ণরূপটা আছে, এটা অবশ্যই ভালো করে পড়বেন, ঠিক আছে। এইডস এর পূর্ণরূপটাই সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, এইডস আর একটা হচ্ছে এইচআইভি, দুইটাই অনেক ইম্পর্টেন্ট। ওকে,
ওকে, তো এই ছিল হচ্ছে আপনাদের সাজেশন। তো আশা করি আপনারা ভালো করে যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ এটার মধ্যেও কিন্তু সিভিক্সও A+ পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে? তো আশা করি পরিণতি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ওকে? তো যারা হচ্ছে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো সাজেশন এভাবে দেওয়ার। ওকে, তো আমি আবির স্যার তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ